মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে আবারও হিন্দুরা রাজপথে নেমেছেন। মানে এই সরকারের একেবারে বেহাল দশা হয়ে গেছে। এর আগে একটা রিপোর্টে বলা হলো যে এই সরকারের আমলে প্রায় 2 শতাধিক আন্দোলন হয়ে গেছে, মানে তারও অধিক। তো যাই হোক, আন্দোলনের সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার, যেই যা পাচ্ছে ওই দাবি নিয়ে রাজপথে নামছে। এখন আপনাদেরকে বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে আগামীতে যে ইলেকশন হবে ওই ইলেকশনে জনগণ ভোট দিতে যাবে না। মানে সরকার যে আশা নিয়ে নির্বাচন করবে, সরকারের তরফ থেকে বলা হচ্ছে প্রায় 80+% মানুষের উপস্থিতি থাকবে, মানে ইতিহাসের সেরা ভোট করবেন ডক্টর ইউনূস। কিন্তু আসলে কি সেই লক্ষণটা আছে কিনা? আজকে এক হিন্দু নেতা বলছে যে হিন্দু সম্প্রদায় ভোট দিতে যাবে না। তারপরে এটাও বললেন যে হিন্দুদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নেয়নি। আমার জানা নেই যে আপনাদের যদি জানা থাকে যে হিন্দু কোনো উপদেষ্টা আছে কিনা। সম্ভবত আমার খেয়াল নেই, সম্ভবত নেই এরকম একটা অবস্থা যে হিন্দুদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি। তারপর হিন্দুরা অনেক ছলে কৌশলে নানানভাবে বোঝানোর চেষ্টা করতে যে তারা আগামীতে ভোট দিতে যাবে না, এবং তারা এটাও বলছে যে তারা বাংলাদেশে নিরাপদ নেই, অনিরাপদ। এই ট্রাম্প কার্ডকে সামনে রেখে তারা রাজনীতি করতে চাচ্ছে। তারপর তারা ভোট দিতে যাবে না এবং তাদের কোনো প্রার্থী হবে না, অনেক অভিযোগ রয়েছে। এই ঘটনাগুলো এমনি এমনি ঘটে না, অবশ্যই কোনো না কোনো একটা কৌশল এখানে আছে। তারপরে দ্বিতীয় যে ঘটনা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায়ের মন জয় করতে পারেনি। এখন এই হিন্দু সম্প্রদায় শেখ হাসিনার প্রতি আস্থাশীল, মানে শেখ হাসিনাকে এখন লিডারশিপ মনে করে হিন্দু সম্প্রদায়। তার মানে হিন্দু যদি 10% থাকে, এই 10% হিন্দু যদি ভোট দিতে না যায় তাহলে বুঝতে পারছেন কেমন প্রভাব পড়বে। মানে আওয়ামী লীগের 40% মানুষ ভোট দিতে যাবে না, এটি স্পষ্ট কথা। আবার 10% হিন্দু ভোট দিতে যাবে না, মানে 50% ওখানেই গেল। তারপরে জাতীয় পার্টিরা ভোট দিতে যাবে না, 14 দলের কর্মীরা ভোট দিতে যাবে না। এইভাবেই যদি চলতে থাকে তাহলে নির্বাচনটা কেমন নির্বাচন হবে এটা কিন্তু আপনারাই বুঝে গেছেন। এরপরে যে বিষয়টা, আওয়ামী লীগ এটা ভালোভাবে চাচ্ছে যে এই সরকার একতরফা একটা নির্বাচন করবে, এটা আওয়ামী লীগের চাওয়া। সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না, 14 দল অংশগ্রহণ করবে না, মানে এইটা একটা হিউজ পরিমাণ অংশগ্রহণ থাকবে না। মানে নির্বাচনটা এক পেশে বা একতরফা হবে এরকম একটা আমরা ইঙ্গিত পাচ্ছি। আর একতরফা ইলেকশন হোক এটা আওয়ামী লীগ স্বয়ং নিজে চায়। মানে আওয়ামী লীগ যেই কাজটা চাচ্ছে বা শেখ হাসিনা যেটা চাচ্ছে, আপনার ওই কপালের লেখনটা যেন ওটাই হয়ে যাচ্ছে, মানে দেশটা ওই দিকেই যাচ্ছে, আমাদের সরকার ওই দিকেই চলছে। এই বিষয়টা আমরা বুঝতে পারছি, বাট সরকার ওই দিক থেকে স্টিয়ারিংটা ঘোরাতে পারছে না। ফলে কি হবে, দেশের মধ্যে একটা সংকট তৈরি হবে। এই সংকট নিরসন খুব সহজে শেষ হবে না। মানে আওয়ামী লীগের চাওয়া হিন্দু সম্প্রদায় যারা এরা যেন উৎখাত করে, ওইটাই হচ্ছে, তারা উৎখাত করছে সরকারের বিরুদ্ধে। মানে একটু না সল পেলেই হিন্দুরা রাজপথে শক্তভাবে নেমে যাচ্ছে। এরপরে আওয়ামী লীগের চাওয়া যে বাংলাদেশের জন্য একটা একতরফা ইলেকশন হয়। ডক্টর ইউনূস ধীরে 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 ওই দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বিএনপির দোষ দিলে হবে না, জামাতের দোষ দিলে হবে না। মানে আওয়ামী লীগ যেটা যাচ্ছে, সরকার ওই দিকেই ধীরে ধীরে করে যাচ্ছে। মানে এটা একটা আপনার ভবিষ্যতের যে লিখন, মানে পাল্লাটার জন্য আওয়ামী লীগের দিকেই ঘুরে যাচ্ছে, আমরা সহজ কথা এটা বলি। তারপরে যে বিষয়টা, ছাত্র সমন্বয়কদের থেকে সরকার অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এটাই চাইতো যে এই সরকারের সাথে আপনার ছাত্র সমন্বয়ক, এনসিপি বা জুলাই নেতা যারা রয়েছে এদের একটা গন্ডগোল বাজুক, হট্টগোল বাজুক। মানে আওয়ামী লীগের প্রত্যেকটা আশা, এই প্রত্যেকটা চাওয়াই কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। কেন, এই যে 5ই আগস্টকে কেন্দ্র করে সরকার ঘোষণা করলো যে এটা গণঅভ্যুত্থান দিবস, কিন্তু শিক্ষার্থীরা মানলেন না যে এটা গণঅভ্যুত্থান দিবস না, এটা দ্বিতীয় স্বাধীনতা। আবার এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হতো তাহলে প্রথম বিএনপি বিদ্রোহ করে বসতো যে এটা কখনো দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না। সিপিবি, তারপরে আর অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা এটার বিদ্রোহ করে বসতো যে এটা কখনো দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না। এরপর 8ই আগস্টকে কেন্দ্র করে সেটাকে বলা হলো নতুন বাংলাদেশ দিবস। এই সরকার নতুন কি কাজ করেছে, নতুন কি উন্নয়ন করেছে, তাই এটার নাম নতুন বাংলাদেশ দিবস দিল। অর্থাৎ শেখ হাসিনার রাজনীতিকেই অনুসরণ করে যাচ্ছে, ওই রাজনীতি ভুলতে পারছে না। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা যেভাবে মাস্টার হয়ে, শিক্ষক হয়ে যেভাবে দেশের মানুষকে ট্রেনিং দিয়ে গেছে, ওই কাঠামো থেকে জনগণ বের হতে পারছে না। তার জন্য সরকার একে একে 3টা দিবস চালু করেছে। এর আগে আমরা দেখেছি যে শেখ মুজিবুরের নামে যে দিবসগুলো রয়েছে সেগুলো বাতিল করেছিল, শেখ রাসেলের নামে দিবস বাতিল করেছে, অনেকগুলো দিবস বাতিল করে এখন নতুন করে 3টা দিবস যুক্ত করেছে। 16ই আগস্ট শহীদ আবু সাইদ দিবস করেছে, তারপরে 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস, 8ই আগস্ট যেদিন ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেছে ওই দিনকে ঘোষণা করা হলো এটা নতুন বাংলাদেশ দিবস। ছাত্ররা মানতে চাচ্ছেন না, তারা মনে করছে যে 8 তারিখেই বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, এই 8 তারিখেই বাংলাদেশ শেখ হাসিনার আন্ডারে চলে গেছে, এরকম মনে করছে। অনেকেই বলছে যে 8ই আগস্ট পরাজয় দিবস, শিক্ষার্থী সমন্বয়কদের সাথে একটা দ্বন্দ্ব চলছে যেটা আওয়ামী লীগ চাইতো, সুতরাং ওই কাজগুলি কিন্তু হচ্ছে। আরেকটা বিষয়, এই সরকার সংস্কারের নামে যে বুলি ছড়াতো, গল্প করতো, বাট সংস্কারটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু সত্যি কথা ভাই। সংস্কারের কাছে অনেকেই বাধা, আওয়ামী লীগ বাধা, বিএনপি বাধা, অনেকেই বাধা। যাই হোক, এখন এত বাধা নিয়ে কি সংস্কার করা যায় কিনা? প্রথমত যায় না। অন্তর্বর্তী সরকার নিজেই নার্ভাস যে তিনি কি সংস্কার করবেন। তার তো জুলাই সনদ দেওয়ার কথা, তিনি দিয়েছেন, দেননি।
আওয়ামী লীগ চায় না যে জুলাই সনদ দেয়। তারপরে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বিচার করার কথা ছিল, সরকার কি করতে পারছে? পারে নাই, মানে বিচার করতে পারবেন না। এরপরে কি করবেন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রসঙ্গে সরকার বেকায়দায় পড়ে গেছে, চেকার ভিতরে পড়ে গেছে, মানে সব দিক থেকে একেবারে কোণঠাসা হয়ে গেছে। কেমন বেকায়দায় পড়ে গেছে, এই যে আপনার যখনই তিনি বিদেশ সফর করেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যখন যান তিনি, তখন তার মুখের উপর একটা প্রশ্ন তুলে দেওয়া হয় যে তিনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কিনা, আওয়ামী লীগ নির্বাচনে আসবেন কিনা, এইরকম একটা প্রশ্ন অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু করা হয়। এরপর আমরা দেখেছি জাতিসংঘ তারাও কিন্তু প্রতিবাদ করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রসঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, মানে রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না কখনো, এরকমই একটা বিস্তর কিন্তু তারা বলেছে। তারপর পশ্চিমাদের একটা তোষামত, মানে রসামালি কিন্তু সরকার পড়ে গেছে, এখান থেকে বের হতে পারছে না। যখনই তাকে প্রশ্নটা করা হয় তিনি হজ বরল নার্ভাস উত্তরটা কিন্তু সেখানে দেন। তাকে যখন বলা হয় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, তখন তিনি ইসির দোষ দেন, অমুক তমুক এটা করবে, মানে অনেক কিছুই তিনি দোষগুলো দেন। মানে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতেন না, এটি সবচেয়ে বড় কথা। ডক্টর ইউনূস নিজেই আওয়ামী লীগের হয়ে কাজ করতে চাইতেন, এটার পসিবিলিটি আছে, যদিও তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু সম্ভবত আছে। এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতেন না, এক ধরনের এনসিপির চাপে, তারপরে ইসলামপন্থী দলগুলোর চাপে বাধ্য হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। যাই হোক, ওখানে অন্তর্বর্তী সরকার অনেকটাই হেরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যেই দিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, ওই দিন এই সরকারের 12টা বেজে গেছে, মানে সরকারের অর্ধেক পতন সেই দিন হয়ে গেছে। এরপর জাতীয় পার্টি প্রসঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি, কিন্তু তাকে আবার রাজনীতি করতে দিচ্ছে না। মানে এই যে অবস্থা একটা তৈরি হয়ে গেছে, এই অবস্থা থেকে সরকার বের হতে পারছে না। এখন জাতীয় পার্টি রাজনীতি করতে পারছে না, অথচ নিষিদ্ধ হয়নি, এটা নিয়েও কিন্তু কম প্রশ্ন হয়নি। সুশীল সমাজ, বুদ্ধিজীবী সবাই প্রশ্ন তুলেছে, জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন না, অথচ রাজনীতি করতে দিবেন না, এটা তো হতে পারে না, হয় নিষিদ্ধ করুন, না হলে রাজনীতি করতে দিন, এটা সাফ কথা। তারপরে কি হচ্ছে, দেশের ভিতরে মব ভায়োলেন্স হচ্ছে। যদিও সরকার এই মবকে নেতৃত্ব প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে, কিন্তু কাজের কাজ হয়নি, মবকে থামাতে পারেনি সরকার। এখন মবকে থামাতে না পেরে বিশ্ব মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলো ছড়িয়ে যাচ্ছে যে এই সরকার শান্তির বার্তা পৌঁছে দিতে গিয়ে অশান্তির আগুন দাবানলের মতো দাউ দাউ করে চলে দিচ্ছে। তো এইটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। সুতরাং কোনো কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারছে না, এটা হচ্ছে বড় কথা। তবে এর পিছনে আরেকটা ছোট্ট কথা হচ্ছে যে এটা শুধু কি ডক্টর ইউনূসের দোষ না, এই প্রেক্ষাপটে যদি অন্য কেউ সরকার হতো, তারাও এই কাজটা করতে পারতেন না। তারা অগ্রগতি অনেকেই আমরা বলার চেষ্টা করছি যে সরকার ব্যর্থ হচ্ছে, আর ভাই সরকার ব্যর্থ হচ্ছে না, বাট তাদেরকে ব্যর্থ করা হচ্ছে, একটা চাল কিন্তু দেওয়া হচ্ছে। মানে এখনও শেখ হাসিনার নিয়ন্ত্রণে সব কিছু আছে, এই ঘটনাগুলো দেখে আমরা এটাই মনে করছি। অনেকেই তো বলার ট্রাই করছেন যে শেখ হাসিনা তো ওই শুধু ভারতে আছে, তাহলে তিনি কীভাবে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন? ভারত থেকেও যে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়, তারই জল জ্যান্ত উদাহরণ কিন্তু বাংলাদেশের রাজনীতি মাটিতে দেখা যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ ঠিকানায় খালিদ মহিউদ্দিনের মুখোমুখি হয়েছিলেন, সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে বঙ্গবন্ধু বিষয়ে তার 2020 সালের ভাবনা আর এখনকার ভাবনার মধ্যে পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা খুঁজে দেখব। তার আগে অন্যান্য বিষয় কি কি প্রশ্নের উত্তর তিনি দিতে বিব্রত বোধ করলেন এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি হলো, সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। সম্প্রতি তার এলাকায় তিনি রাস্তার পিচ হাত দিয়ে উপড়ে ফেলেছেন এবং যে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গেছে। এমন কথাও তিনি বলেছেন যে আমার বাবা 50 বছর ধরে এই কন্ট্রাক্টরের কাজের সঙ্গে জড়িত, আমাকে রাস্তা শেখাতে আসেন না, আমাকে পিচ শেখাতে আসেন না, এরকম কথা তিনি বলেছেন। কিন্তু এক পর্যায়ে তিনি এই সাক্ষাৎকারে ব্যাপারটা অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেছেন এবং তাকে যে প্রশ্নটা আদতে করা হয়েছিল যে এই যে আপনি এই কাজটা করলেন, এর মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চাইলেন? সারা দেশের মানুষ যেখানে যা হচ্ছে এরকম কর্মকাণ্ড, সবাই কি এরকম আপনার মতো আইন হাতে তুলে নেবে? সবাই কি নিজে নিজে বিচারের ব্যবস্থা করবে, নাকি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাজটা করাবে? তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি এবং তিনি তার এই কাজটাকে সঠিক কাজ এবং আইন হাতে তুলে নেওয়ার এইভাবেই যে সারা দেশে মবের জন্ম হচ্ছে, আইন হাতে তুলে নেওয়ার ফলেই বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই ব্যাপারে তিনি একমত হতে চাননি আদতে। এছাড়াও তিনি বলেছেন যে হেফাজতের সমাবেশে যে নারী বিরোধী, নারী নীতি বিরোধী যে হেফাজতের সমাবেশ, যে সমাবেশটা ঢাকায় হয়েছিল নারী কমিশন বাতিল, নারী নীতি বাতিল এগুলোর দাবিতে, সেখানে হাসনাত আব্দুল্লাহ উপস্থিত হয়েছিলেন। সেটাকে এনসিপির অবস্থান কিনা সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে হ্যাঁ এনসিপির অবস্থান। কিন্তু আমরা বিভিন্নভাবেই জানি যে হাসনাত আব্দুল্লাহ তখন গত মার্চে হেফাজতের যে সম্মেলনে উপস্থিত, যেখানে নারীকে সেই সমাবেশ থেকে বেশ্যা উপাধিও দেওয়া হয়েছিল, সেই সমাবেশে তিনি কেন গেলেন? নারীর প্রতি তার এরকম অশ্রদ্ধা কিনা সেই প্রশ্নের উত্তরে এনসিপি নেতাদের তখন আমরা দেখেছি যে তারা বলেছেন যে এটা হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত উপস্থিতি, এটা এনসিপির উপস্থিতি না, এবং এনসিপিকে হেফাজত দাওয়াতও দেয়নি। হাসনাত আব্দুল্লাহ নিজের দায়িত্বে সেখানে গিয়েছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলার চেষ্টা করেছেন আমি এনসিপির তরফ থেকে এনসিপির প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম এবং আমি যখন চলে আসি তখন তারা বাজে মন্তব্য করেছে, আমার অনুপস্থিতিতে কোনো বাজে মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে তাদের দলের নারীদের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটছে সেই ব্যাপারে এনসিপি কিংবা তারা কেন সোচ্চার নন, এই ব্যাপারেও কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি।
ছাত্রলীগের রাজনীতি তিনি কখনো করেননি এই দাবি করেছেন। সেনাপ্রধানকে নিয়ে লেখা তার ব্যক্তিগত এবং এনসিপির নেতারা তার বিরুদ্ধে অবস্থান করেছে, এই ব্যাপারেও বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে দেখা গেছে, কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। তিনি সাম্প্রতিক সময়ে ডিজিএফআই নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন এবং প্রফেসর ইউনূস সরকার ডিজিএফআইকে বিভিন্ন নেগেটিভ কাজে লাগাচ্ছে এরকম মন্তব্যও করে ফেলেছেন এবং প্রফেসর ইউনূস সরকারের উপরে তিনি খুশি নন, প্রফেসর ইউনূসের উপরে তিনি খুশি নন এমন কথা বলার চেষ্টা করেছেন। প্রফেসর ইউনূসের আন্ডারে ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা সংস্থা যখন কাজ করছে তখন ডিজিএফআইকে এরকমভাবে বিতর্কিত করা, প্রফেসর ইউনূসের সরকারকেই বিতর্কিত করা কিনা এই প্রশ্নের কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। আসি মূল প্রসঙ্গে। ছাত্রলীগ তিনি করতেন এই ব্যাপারটা তিনি অস্বীকার করেছেন, কিন্তু 2020 সালে ইত্তেফাকে একটা লেখা লিখেছিলেন, আপনারা সেই লেখাটা দেখে নিতে পারেন। ইত্তেফাকের পুরো পেজটা, ইত্তেফাকের সেই 17ই মার্চ বঙ্গবন্ধু জন্মদিনে সেই বিশেষ সংখ্যাটা তৈরি করা হয়েছিল, তারুণ্যের চোখে বঙ্গবন্ধু। সেখানেই হাসনাত আবদুল্লাহ, আবুল হাসনাত, তার যে মোহাম্মদ আবুল হাসনাত সেই নাম এবং ছবি, তার যে রিয়েল সার্টিফিকেটের নাম সেই নামই বোধহয় ব্যবহার করেছেন, ছবি সহ তার লেখাটা ছাপানো হয়েছিল। সেখানে তিনি লিখেছিলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, কিন্তু যখনই বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করি তখন আমার মানসপটে যে ছবিটি ভেসে ওঠে তা নিছক কোনো রাষ্ট্রনায়কের নয় কোনো সাধারণ ব্যক্তির বা বাঙালির স্বাধীনতা আদায়ে নেতৃত্ব দেওয়া, অসামান্য ত্যাগ স্বীকার করা কোনো রাজনীতিকের। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। যখনই বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষণা করা এই বাক্যটি শুনি তখনই প্রেরণা পায় অশুভ শক্তির শৃঙ্খল ভেঙে প্রত্যাশিত রঙিন ভরে সোনার বাংলা দেখার। সোনার বাংলা শব্দটা উচ্চারণ করেছেন কিন্তু তিনি। কিংবা তার অমর বাণী, ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, জয় বাংলা, স্বাধীন বাংলা চিরকাল আমাদের প্রেরণা যোগায়, আজীবন যোগাবে। বঙ্গবন্ধুর যাপিত জীবন থেকে আমাদের এই প্রজন্মের কি শিক্ষা নেওয়া উচিত তা রয়েছে তার 7ই মার্চের ভাষণের মধ্যেই। তিনি বলেন, এই বাংলার হিন্দু, মুসলমান, বাঙালি, নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের যেন বদনাম না হয়। এটা চিরকাল দেশে দেশে মুক্তিকামী মানুষকে পথ দেখাবে। আবারও রিপিট করছি, এই ভাষণটা চিরকাল মুক্তিকামী মানুষের পথ দেখাবে, এমন কথা তিনি বলেছেন যে এটা চিরকাল দেশে দেশে মুক্তিকামী মানুষকে পথ দেখাবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন, আমাদের দায়িত্ব তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সমৃদ্ধির পথ প্রশস্ত করা। আবারও বলছি, অসাম্প্রদায়িক দেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন তা বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব। একটু মনে রাখবেন এই বিষয়টা। এরপর লিখেছেন তিনি, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব এটা নিজের প্রত্যেকটি কাজ সততা ও নিষ্ঠার সাথে সম্পাদন করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার হওয়া। মোহাম্মদ আবুল হাসনাত, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর যে ভূমিকা সেটা বাস্তবায়ন করা উচিত আমাদের। অথচ সেই হাসনাত আবদুল্লাহ হেফাজতের সমাবেশে, নারী নীতি বাতিলের সমাবেশে গিয়ে সেখানে নারী নীতি সংশোধন করা উচিত এবং অন্যান্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এনসিপি এবং হাসনাত আবদুল্লাহদের যে অবস্থান, ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক এবং হাসনাত আবদুল্লাহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের ওয়াজ নসিহতে যেভাবে অংশগ্রহণ করছেন, তাতে কি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের যে কথা সেটা বাস্তবায়নের প্রসঙ্গ আসে? আবার 7ই মার্চের যে ভাষণ দেশে দেশে মানুষকে পথ দেখাবে বলেছেন, 7ই মার্চের ভাষণকে এনসিপি এবং হাসনাত আবদুল্লাহ তো ছুঁড়ে ফেলে দিয়েছেন। 7ই মার্চকে যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই স্বীকৃতিটা এখন অস্বীকার করা হচ্ছে। 7ই মার্চকে জাতীয় দিবসের জায়গা থেকে সরকার সরিয়ে দিয়েছে এবং এনসিপির দাবির প্রেক্ষিতেই সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর যে নিষ্ঠুর হত্যাযজ্ঞ 15 আগস্ট, সেই 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর 32-এর বাড়ি ভাঙার নেতৃত্ব যারা দিয়েছেন তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম। বঙ্গবন্ধুর বাড়ি যিনি ভাঙছেন 2025-এর ফেব্রুয়ারিতে এসে, সেই হাসনাত আবদুল্লাহ 2020 সালে ইত্তেফাকে যেটা লিখেছিলেন সেটা গতকালকে সাক্ষাৎকারে বললেন তিনি এখনও সেটা ওন করেন বলে ফেসবুকে এখনও সেই পোস্টটা তিনি অনলিমি করেননি কিংবা ডিলিট করেননি। তার মানে বঙ্গবন্ধু সম্পর্কে তার যে 2020 সালের লেখা, সেই লেখার নীতিতেই তিনি আছেন, কিন্তু তার বর্তমান। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।